আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তিত হয়ে গেছেন যে ছাত্রলীগ হঠাৎ করে কি কঠিন পরিকল্পনা শুরু করলো। আসলে ব্যাপারটা কি তা হয়তো আমি যতটুকু বুঝছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাকি আপনারাও আপনাদের মিসিং ডটগুলো মিলালে হয়তো আপনারাও কিছুটা বুঝতে পারবেন। আপনার একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, দীর্ঘ 18-19 মাস বা 20 মাস চলে গেল, এর ভিতরে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এরপরও বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে ছাত্রলীগের ছেলেপেলারা মিছিল করছে। কখনো কখনো খুব কম হলেও দুই একটা আপনার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ মিছিল করেছে, যুব মহিলা লীগ করেছে। এরকম দেখতে পেরেছেন। আওয়ামী লীগের একটা বা দুটো বা এর বেশি হতে পারে, দুঃখিত আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে একটা বা দুটো মিছিল হয়তো সরাসরি আওয়ামী লীগের হয়েছে। এছাড়া আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যেগুলো আছে, আর যেমন আপনার শ্রমিক লীগ, তারপরে আপনার কৃষক লীগ, এই সমস্ত এদের এখনো মিছিল যদিও দেখা যায়নি, একদম নিষ্ক্রিয় একরকম বলতে পারেন। তো নিষ্ক্রিয়ত কারণ হচ্ছে যে আপনার যে হারে মব সন্ত্রাস চলতেছে, সবাই বাস্তুচ্যুত, স্থানচ্যুত, অনেকে দেশের বাহিরে গিয়ে চলে গিয়েছেন যান বাঁচাইতে। এরপরও কোটি কোটি জনসমর্থন বাংলাদেশ আওয়ামী লীগের এখনো আছে। এই পরিস্থিতিতে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশ ছাত্রলীগ তারা বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিভার্সিটিগুলোতে আপনার কমিটি দেওয়া শুরু করেছে। হ্যাঁ, আমি আপনাদের সাথে আমিও একমত যে অনেকখানে অনেকগুলো কমিটিতে হয়তো ভুল করা হচ্ছে, কোনো কোনো স্থানে হয়তো সে আগের মতোই একজন বা দুইজন হয়তো ভুলবশত অন্য দলের নেতা হয়ে গেছেন, এখন তারাদের নামও চলে আসছে বা কিছু লাল বদর আছে, এটা আমি স্বীকার করি। তবে এখনকার যে পরিস্থিতি তাতে এই পর্যন্ত প্রায় 50টা বা 54টা কমিটি দেওয়া হয়েছে। তাহলে আমার 2-4-5টা নিয়েই আপনার সমস্যা আছে, বাকি কোনোগুলোতে এখনো তেমন সমস্যা পরিলক্ষিত হয়নি বা বাদ বিবাদও হয়নি। আর এই কমিটিগুলো দেওয়াতে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে হঠাৎ করে এই কমিটিগুলো দেওয়ার শুরু করার কারণে কিছু কিছু জায়গায় এই কমিটিকে স্বাগত জানিয়ে যেমন ফেসবুক পোস্ট করা হচ্ছে বা পোস্টার লাগানো হচ্ছে, তেমন ভাবে আবার স্বাগত জানিয়ে 2-4টে মিছিলও হয়ে যাচ্ছে। এটা একটা ভালো দিক এবং আমি আশা প্রকাশ করব ছাত্রলীগ যদি সারা বাংলাদেশে সমস্ত কমিটি, ওয়ার্ড, থানা, জেলা, উপজেলা, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি স্কুল পর্যন্ত কমিটিগুলো দিয়ে দিতে পারে, তাহলে একটা বিশাল খেলা হবে। আর ছাত্রলীগ দেওয়ার সাথে সাথে যদি এর পরবর্তী সংগঠন যুবলীগ, যুবলীগে যদি সেম কাজটা করে, যুবলীগ, এরপরে আছে আপনার স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ, তারপরে আওয়ামী মহিলা লীগ যেটা আছে, এটা সহ আওয়ামী লীগের যেসব থানা ওয়ার্ডে কমিটি নেয়, এগুলোকে যদি রিসাবল করে ফেলা যায় এবং এটা পাবলিকলি চলে আসবে, কারণ এমনি পাবলিকলি জানে কে কোথায় কি করতেছে না করতেছে, এটা ঠিক। যদিও আমাদের হাজারো ভাইয়েরা তাদের বাড়িঘরে থাকতে পারছেন না, তারা উন্নত আছেন, কিন্তু একটা কমিটি হয়ে যাওয়ার পরে সবার মধ্যে একটা স্পিড আসবে। একজনে যদি 5জন করে ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব নিয়ে নামেন, তাহলে অনেক লাখো লোক সারা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মিছিল করতে পারে। এখন যেমন হয়তো ধরেন চিটং একটা হচ্ছে, ঢাকায় হচ্ছে না, আবার আরেকদিন ঢাকায় হচ্ছে তো রাজশাহীতে হচ্ছে না, এরকম না করে আমার মনে হয় একটা সারা বাংলাদেশে যে কোনো একদিন ধুমাধুম 70-80-100টা মিছিল যদি বেরোয় যায়, 64 জেলায় 64টা মিছিল বের হয়ে গেলে এইটা একটা ইম্প্যাক্ট তৈরি করবে, সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এখনই সুযোগটা এখন, সরকার মাত্র 2-3 মাস যাচ্ছে সরকারের, এর ভিতরে সরকারের সাথে এনসিপির সাথে জামাত, এনসিপি মানে একটা ভজকট আছেই। আর কিছু কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ করতো বা আওয়ামী পরিবারের কিছু কিছু লোক ভয়ে হোক আর আগে গুপ্ত থাকুক, এখন প্রকাশ্য হোক, তারা এনসিপি, জামাত, বিএনপিতে জয়েন করতেছে। এগুলো যাবে, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। তবে ছাত্রলীগ যে কাজটা করতে, যে কঠিন মিশনটা শুরু করেছে, এটা কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে। এটার জন্য তাদেরকে স্যালুট, যে দেরিতে হলো তারা এই কাজটা শুরু করেছে। কঠিন মিশনটা
ছাত্রলীগ যদি কঠিন মিশনটা সারা বাংলাদেশে আগামী 1 মাসের ভিতরে শেষ করে দিতে পারে, এবং সাথে সাথে যদি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এরাও এই কমিটিগুলো করে ফেলতে পারে, তাহলে একটা ভালো জিনিস পাওয়ার আমরা আশা করতে পারি। এবং আমাদের হাতে এখন অনেক কিছু আছে, যেমন হামে প্রায় 560 জন শিশু মারা গেছে। এছাড়া আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেট্রোল নাই দেশে, গ্যাসের সিলিন্ডারের দাম বেশি, সামনে কোরবান, শুরু হচ্ছে লুটতারাজ, গরু লুট। এছাড়াও প্রতিদিন আপনার 10-12টা মার্ডার দেখা যাচ্ছে, কোথাও মহিলাদেরকে ধর্ষণ করে ফালাই দেওয়া, মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই সব ঘটনা যদি কমিটিগুলো হয়ে যায়, এগুলো দিয়ে মানুষকে খেপায়া তোলার পরিষ্কার একটা জিনিস পাওয়া যাবে। তো এভাবেই যদি খুব দ্রুত এভাবে যদি চলতে থাকে বলতে যদি এটা আবার টেস্ট ম্যাচের মতো নেওয়া হয়, যে আমরা এখন দিলাম 54টা, 6 মাস পরে আরও 54টা, তারপরে আরও 54টা, ওইভাবে হইলে হবে না। খুব র্যাপিড অ্যাকশন, মানে এখন এই যে কমিটিগুলো যেগুলো দিচ্ছে, ছাত্রলীগ, যুবলীগে যদি দেয়, স্বেচ্ছাসেবক লীগ যদি দেয়, আওয়ামী লীগ যদি, এটা হচ্ছে একদম T20 ম্যাচের মতো করে ফেলতে হবে। মানে ধামাধাম আমরা সমস্ত কমিটি ঘোষণা করে দিব সব জায়গায়, যেগুলো গত 15 বছরও হয়নি, সব কমিটি ঘোষণা করে দিব, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসব। এরপরে আমরা যা করার করব, আন্দোলন সংগ্রাম। তাহলে আমার মনে হয় ব্যাপক উপকৃত হবে, আওয়ামী লীগ যেমন উপকৃত হবে, বাংলাদেশের জনগণও উপকৃত হবে। তবে তার মধ্যে একটা জিনিস একটু হিসাব রাখতে হবে, যে যেই সব ছেলে পেলে, যেসব ভাই বোনরা এই মুহূর্তে রাস্তাতে নেমে দাঁড়িয়ে মিছিল করছেন, কথা বলছেন, জোর গলায় আওয়াজ করছেন, ওদের দিকে সদয় দৃষ্টি রাখতে হবে। কারণ ওরাই হচ্ছে যে এই গত 20 মাসে এই তৃণমূলের এই কর্মীগুলো যারা রাস্তাঘাটে ছিলেন, তারাই হচ্ছেন যে আওয়ামী লীগের প্রাণ ভোমরা। মানে এরা কোনো কিছু ছাড়া, নিজেদের নেতৃত্ব ছাড়া, কোনো কিছু ছাড়া নিজেরা করেছেন। এটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রাণ ভোমরা। আর এই আগুন, এই স্ফুলিঙ্গটাকে যদি কাজে লাগানো যায়, মজা হবে। আপনার প্রতিটা কমিটি দিচ্ছে, এখন বোঝা 54টা কমিটি দিচ্ছে, যতগুলো কমিটি দিচ্ছে তার মধ্যে মানে 10-12 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। সমস্যা নাই, এটা অ্যারেস্ট হবেই। আপনার কমিটিতে থাকলেও অ্যারেস্ট হবে, না থাকলেও অ্যারেস্ট হবে, আপনার পাইলেই অ্যারেস্ট করবে। কিন্তু এই অ্যারেস্ট করবে, ধরবে, কোর্টে নিবে, এইটার ভেতর দিয়ে হলো এই কমিটিগুলোকে ইস্টাবলিশ করে আপনার আন্দোলনটাকে আগায় নিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি এখন ছাত্রলীগ যে কাজটা করেছে, ছাত্রলীগের এই কাজটা আমার হিসাবে আরও 6 মাস 1 বছর আগে করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, যদিও করে নেই বিভিন্ন কারণে, অনেক কারণ, এটা আপনিও জানেন, আমিও জানি, অযথাগুলো বইলা লাভ নাই। এখন যেটা করছে সেটাকে সাধুবাদ জানানো উচিত। তবে তাদের উপরে মনক্ষুণ্ণ না হয়ে বা রাগ না করে তাদেরকে আরও বেশি সহযোগিতা করা উচিত। এবং ছাত্রলীগ কমিটি যারা দিচ্ছেন তাদেরকে বলবো, আপনারা আরেকটু সচেতন হন। যেখানেই কোনো ডিসপুট পাচ্ছেন সেটাই দেন দেয়ার সরাই নিয়া, তৃণমূল থেকে যারা এখনো রাস্তাঘাটে আছে, মিছিল মিটিং করছে, তাদেরকে এনে কমিটিতে ঢুকানোর চেষ্টা করুন। এবং প্রয়োজনে পুরানো যেসব কমিটিগুলো আছে ওগুলাকে ছাইটা ফালাই দিয়া ওখান থেকে আসলে যারা এখনো রাস্তাঘাট আছে, যারা এখনো মিছিল মিটিং সংগ্রাম করছে, যারা ফেসবুকে মিনিমাম নিজের ছবি, নাম টাম দিয়ে অ্যাক্টিভ আছে, প্রতিদিন পোস্ট করছে বিভিন্ন বিষয়ে, তাদেরকে একটু কাছে টেনে নিতে পারেন। এইটা হইলে আরও ভালো হবে। সুতরাং আমি আশা করব যে ছাত্রলীগের সাথে সাথে যুবলীগ, সেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এবং মূল দল আওয়ামী লীগ সকলেই একই কাজ করবেন, যেটা এই মুহূর্তে ছাত্রলীগ করছে বা করানো হচ্ছে, সেম এই জিনিসটাই। একজন সেনাপ্রধান চেয়ারে বসে যেই নির্বাচনের সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় একটি অংশ যেই নির্বাচনে অংশ নেয়নি, সেই নির্বাচনটি নিয়ে সেনাপ্রধান কিভাবে এমন মন্তব্য করলেন, কেনই বা করলেন, এর আড়ালে কি কিছু আছে? এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার এবং বিশ্লেষণ শোনার চেষ্টা করব। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন কানাডার প্রফেসর বীর মুক্তিযোদ্ধা এবং বিশ্লেষক ডক্টর ওমর শরীফ শের। আমি আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তৌফিক, আমি শুনতে পাচ্ছি। জি, আমি যে বিষয়টি নিয়ে আপনার কথাটি শুনতে চাই, আপনি ভূমিকাটুকু শুনলেন হয়তো।
আপনার আমি কি শুনবো। মনে হয় সেনাপ্রধান কেন এমন কথা বললেন? সেখান থেকে সেনা যদি একটু শুরু করি। সেনাপ্রধান যে কথাটা বললো, তাহলে আমি বলি মইনু আহমদ যখন সেনাপ্রধান ছিল, সে যখন বিএনপির সরকার শেষ হয়ে গিয়ে যখন অরাজকতা সৃষ্টি করলো বিএনপিরা এবং আওয়ামী লীগের সাথে, তখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে সে যে মইনু আহমদ যে ইলেকশনটা দিল, আর সেই ইলেকশন আর এই ইলেকশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওই ইলেকশনটাকে বলা যায় তো সেরা ইলেকশন এই জন্যে যে সমস্ত দল সেখানে পার্টিসিপেট করেছে। আর এখানে ওয়াকারুজ্জামান তো একটা ভীতু লোক, সে নিজের পাওয়ার না নিয়ে সে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, আর্মি কু করে সে তাকে সরিয়ে একটা বিশ্ব বাটপার মাফিয়া ডন ইউনুসকে বসিয়ে 18 মাস দেশটাকে ধ্বংস করালো, করে এখন আর একটা মানে 5 বারের চ্যাম্পিয়নের যে গভর্নমেন্ট ছিল, সেই চ্যাম্পিয়নের মানে দুর্নীতিগ্রস্ত এক ব্যক্তিকে যে কনভিক্টেড 2004 সালে গ্রেনেড হামলার জন্য, সে বসালো, তাকে নিয়ে আসলো, নিয়ে এসে বসালো। সে নিজে পাওয়ার নেওয়ার সাহস পাচ্ছে না, কারণ তার ক্ষমতা নাই, সে ভীতু লোক। এবং সে এটা কি করে বলে যে এটা একটা সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে এবং সব বাংলাদেশের ইতিহাসে এত ভালো নির্বাচন হয়নি। এই কথাটা তো অবজেকশনেবল খালি না, এটা তো দৃষ্টতার বাইরে। কারণ একটা বৃহৎ দল যার ম্যান্ডেট 50 থেকে 60% আছে ভোটারদের মধ্যে, বা জনগণের সাপোর্ট আছে 60 থেকে 70%, এবং সেই দলটা যারা বাংলাদেশকে তৈরি করলো তাকে নিষিদ্ধ করে, তার কার্যক্রম নিষিদ্ধ করে তাকে বাদ দিয়ে নির্বাচন করলো, এটা তো কোনো মতেই ভালো নির্বাচনের নমুনা না। আর দ্বিতীয়ত, একই সাথে খালি আওয়ামী লীগকে বাদ দিয়েছে তা না, তার সাথে সে বাদ দিয়েছে আরো 14 দল, আরো 18-19 দল, আরো অনেক দলকে তারা বাদ দিয়ে জাতীয় পার্টির মতন দলকেও নিয়েছে, কিন্তু তাকে কোনো সিট আনতে দেয়নি। এই নির্বাচনটা তো একটা ফরমাশি নির্বাচন। এই ফরমাশি নির্বাচনের মধ্যে ইচ্ছাকৃতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি জিতানো হয়েছে এই জন্য জামাতকে ঠেকানোর জন্য। কিন্তু ওয়াকার নিজেই একজন জামাতি লোক, আর্মিটার মধ্যে 80% জামাতি হয়ে গেছে। এই জামাত সরকারকে যে আনতে চেয়েছে সেটাকে ঠেকানোর জন্য মানে বাংলাদেশের জনগণ যারা জামাতকে দেখতে পারে না বা জামাতের শাসন তারা চাচ্ছে না, তাদেরকে ঠেকাতে গিয়ে বিএনপিকে ভোট দিয়ে নিয়েছে অসাম্প্রদায়িক মানে মাইনরিটি দল এবং আওয়ামী লীগের কিছু সংখ্যক, তারা বিএনপিকে ভোট দিয়ে পাওয়ারে এনেছে যারা অ্যান্টি জামাত। তো এখন ওয়াকার এটা মানে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, যে জেলা প্রশাসকের সম্মেলনে বলেছেন যে এর চাইতে ভালো নির্বাচন কোনোদিন ইতিহাসে হয়নি। এটা সবচেয়ে বড় ভুল কথা বলেছে সে ইতিহাস সম্পর্কে তার জ্ঞান খুবই সীমিত বলবো আমি। এবং সে ওয়াদা ভঙ্গ করেছে, শেখ হাসিনার কাছে সে ওয়াদা দিয়েছিল সে টেক কেয়ার করবে, কিন্তু সে টেক কেয়ার করেনি, দেশটাকে ধ্বংসের দিকে যেতে বলেছে। এখন তার কথা ছিল নির্বাচন হয়ে গেলে সিভিলিয়ান গভর্নমেন্ট আসলে তারা ব্যারাকে ফিরে যাবে। এখন পর্যন্ত তারা ব্যারাকে যায়নি, এখন তারা বলছে আমরা সিভিলিয়ান গভর্নমেন্টের অংশ। তার মানে কি, সেনারা যদি চালাতে চায় দেশ, সেনাবাহিনী যদি দেশ চালাতে চায়, তুমি তারা টেক ওভার করে তুমি চালাও। তোমার তারা তো সে ক্ষমতা নাই, তুমি ভীতু। আমি তো এটাই বলবো, ওয়াকার একজন ভীতু লোক, এবং ভীতু লোক হিসেবে এই আর্মিটাকে সে ধ্বংস করতেছে। এই আর্মির যে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য মইনু আহমেদ পর্যন্ত হয়তো ঠিক ছিল, তার পরবর্তীতে আস্তে 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 ক্ষয় হতে হতে এখন এই পর্যায়ে এসছে, যেমনই এসছে যে পুরা জামাতিকরণ হয়ে গেছে। পুরা সেনাবাহিনী, এয়ারফোর্স এবং নেভি, তিনটা পুরা প্রতিরক্ষা বাহিনীটাই একেবারে ধ্বংস হয়ে গেছে। এবং প্রতিরক্ষা বাহিনীটাতে জামাতের পেনিট্রেশনটা এত বেশি যে জামাতি চিন্তা ধারণায় চলাচল করে। তো এই জন্যে তারা বলতেছে তারেক জিয়ার সরকারকে তারা সাহায্য করতেছে। কি সাহায্য করতেছে আমি জানি না, কিন্তু তারেক জিয়ার সরকারও খুব উইক সরকার, এত উইক সরকার যে তারা ডিসিশন নিতে পারে না, যার জন্য তারা আর্মিকে রেখেছে কেন? আওয়ামী লীগকে ঠেকাতে। আওয়ামী লীগকে যাতে আন্দোলন না করতে পারে, জোরদার না করতে পারে, আওয়ামী লীগ তার কার্যক্রমের তোয়াক্কা না করে যাতে আন্দোলন শুরু করতে পারে, সেটা যাতে ঠেকাতে গেলে বিজেপি পুলিশ দিয়ে হবে না, আর র্যাব দিয়ে হবে না, তাই আর্মিকে সে
নিয়ন্ত্রণে রেখেছে এবং আর্মি দ্বারাই তারা চালাতে চাচ্ছে। আমি এই জায়গাটিতে পাকিস্তানি মডেল, আপনাকে একটু এটা একটা প্রশ্ন পাকিস্তানি করতে মডেল চাই। করছে। বলেন। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি যে এই মাত্রই দুইটা শব্দ ব্যবহার করলেন, যে বিএনপি সরকার তাদের প্রয়োজনে তারা আর্মিকে রেখেছে, নাকি অনেকে তো বলছেন যে এটার উল্টা, বরং সেনাবাহিনী কৌশলগত কারণে একটা নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারটিকে তাদের নিয়ন্ত্রিত সরকার হিসেবে ক্ষমতায় রেখেছে, ডক্টর ইউনূসের বিকল্প হিসেবে, এমন? আমি তো এটাই বললাম, আমি এই কথাটাতে বলতেছি তৌফিক আপনাকে, যে সে নিজে ডাইরেক্ট সরকার পাওয়ার না নিয়ে সে সামনে একটা আগে করে তার ইউনূসকে রাখলো, এখন সে তারেককে সামনে রেখে সেই চালাচ্ছে দেশটা, কিন্তু বিহাইন্ড দ্য সিন সে সাহস করতেছে সামনে আসতে, সে ভীতি পাচ্ছে না। এটা কৌশলগত ভাবেই সে এইভাবে এটা পাকিস্তানি মডেল করেছে। পাকিস্তানে যেরকম আর্মিরা শাহবাজকে দিয়ে দেশ চালাচ্ছে, সে একই আসিফ মনির চালাচ্ছে, সে ঠিক একইভাবে ওয়াকার চালাতে চেষ্টা করতেছে তারেককে দিয়ে, আমি যা বলবো তোমরা তাই করবো। এটাই তো আমি বলছি। এর কারণটা কি? বিএনপি আর্মিকে ইউজ করতেছে না, আর্মি বিএনপি কে ইউজ করতেছে। তো এর কারণটা কি মূলত? এইটা নেপথ্যে কি আছে? এটা নেপথ্যে এটাই আছে যে আর্মির মধ্যে উপরের যেসব কমিশন অফিসাররা আছে, যেসব আর্মি অফিসাররা আছে, তারা দেশকে রক্ষা করার মানে ব্রত নিয়ে তারা আর্মিতে জয়েন করেছে, কিন্তু সেটা না করে তারা এখন পলিটিক্যাল পাওয়ারের অংশ হতে চায়, তারা দেশকে রুল করতে চাচ্ছে, এটাই তাদের উদ্দেশ্য। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে আর্মির মধ্যে জামাতিকরণ অনেক বেশি হয়েছে, তারা চাচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিজম, ইসলামিক হলে একটা কথা ছিল, কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিজমটা তারা পেনিট্রেট করতে চাচ্ছে তাদের মাধ্যমে। কারণ নিচের র্যাঙ্কে লেভেল ফাইল অ্যান্ড র্যাঙ্কে অনেক জামাতিকরণ হয়ে গেছে অলরেডি। এই জামাতটাই আসলে এটা বিহাইন্ড দ্য সিন রোল প্লে করছে আর্মিকে দিয়ে, আর আর্মি যাতে টেক ওভার করে নেয়। এটা আলটিমেটলি আমি যা দেখতে পাচ্ছি এখন যে ট্রেন্ডটা চলছে, এই যে জিয়ার রহমান তারেক জিয়ার সরকারটা যদি ফল করে, বা তারেক জিয়া সরকার যদি পারফরমেন্সটা এখন পর্যন্ত 2.5 মাসের পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি। আমি নট স্যাটিসফ্যাক্টরি জন্যই বললাম যে এখন পর্যন্ত এমন কিছু দেখায়নি যেটাকে আমি বলবো যে তারা কিছু কাজ করেছে। নিয়ম যেটা করা সেটা করতেছে, কিন্তু তাছাড়া আইন শৃঙ্খলা, এডুকেশন, স্বাস্থ্য এবং ইনভেস্টমেন্ট এবং আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা সেক্টরে তারা অকর্তৃকার্য হয়েছে সরকার 2.5 মাসে। তো আর্মি আলটিমেটলি যদি টেক ওভার করে নেয় পুরোটা 100%, তাহলে তখন বলতে পারবে যে দেখো আমরা চেষ্টা করেছিলাম পারিনি। কিন্তু বেসিক্যালি এই ওয়াকার 5 তারিখ এটা আর্মি কুকুরে শেখ হাসিনাকে সরিয়েছে, এটা একটা স্পষ্ট, এখন সব জায়গাতে এটা বেরিয়ে এসছে, এবং এটা এক্স ফাইল সব জায়গাতে আছে, এবং সবাই একই কথাই বলছে এটা আর্মি কু ছিল। যতই ইন্টারন্যাশনাল প্রেশার আছে ঠিক আছে, ওইটা একটা সাইড, আমেরিকান প্রেশার, ইউরোপিয়ান প্রেশার, ওইটা একটা সাইড, কিন্তু ঘরের ভিতরে, দেশের ভিতরে যে মুভমেন্টটা হয়েছিল সেই মুভমেন্টটা ছিল আর্মি ছিল না, কিন্তু আর্মির এটা সুযোগ নিয়েছে, সুযোগ নিয়ে বলেছে এটাই আমাদের সময় টেক ওভার করে নেওয়ার জন্য সিভিলিয়ান থেকে। তো এটা আওয়ামী লীগকে তারা সরালো, এখন পরবর্তীতে তাদের টার্গেট বিএনপিকে সরিয়ে তারা টেক ওভার করবে। এবং এক্স্যাক্টলি পাকিস্তানে যেভাবে চলেছে 1958 সাল থেকে, ঠিক ওই স্টাইলেই এই প্ল্যান করতেছে এই ওয়াকারে, যে এখন যে আর্মি অফিসার, নেভি অফিসার এবং এয়ারফোর্স অফিসার যারা আছে, তারা ওইভাবেই তারা চালাবে এবং ওইভাবে চলবে, এবং সেভাবেই তারা প্ল্যান করতেছে। আমার ধারণা মতে, আমি যেটা দেখতেছি, যেসব খবর পাচ্ছি, আর্মির মধ্যে আপ টু ব্রিগেডিয়ার লেভেল পর্যন্ত সবাইটাই চায় যে আমরা পাওয়ারের অংশ হব, আমরা কেন বাইরে থাকবো। তো সেই জন্য আমি বলেছি যে পাওয়ারের যে, আমি ওই জন্যই বলেছি যে আমাদের প্রতিরক্ষা বাহিনীটাকে কমিয়ে আনতে হবে, আমরা প্রতিরক্ষা বাহিনী দরকার নেই। আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম কিছুদিন আগে ফেসবুকে এবং এক্সে, যে আমাদের এত বড় প্রতিরক্ষা বাহিনী কিসের জন্য দরকার, এত বড় এয়ারফোর্স গুলো কিসের জন্য দরকার, এত আর্মি ট্যাঙ্ক কিসের জন্য দরকার, আমরা কার সাথে যুদ্ধ করবো, ইন্ডিয়ার সাথে, বার্মার সাথে? না, আমরা যুদ্ধ করবো না, কারণ আমাদের একটা পিপলস আর্মি দরকার, দ্যাটস অল। আমাদের যখন কোনো আর্থকোয়েক হবে বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হবে, তখন আর্মি এসে হেল্প করবে, ইঞ্জিনিয়ারিং এসে হেল্প করবে। কিন্তু এখন আর্মি হয়ে গেছে ক্ষমতার অভিলাষ, এবং ক্ষমতা চায় তারা, গণতন্ত্রকে তারা বিকশিত করতে দিতে চাচ্ছে না, এটাই হচ্ছে বড় কথা।
যে আরেকটা বিষয় আপনার নজরে আসছে কিনা, যে হঠাৎ করেই আবার সেই এনসিপি, ডক্টর ইউনূসের যে রাজনৈতিক দলটা বা যে দলটিকে তিনি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, সেই দলটাকে সংগঠিত করার কিন্তু একটা প্রক্রিয়া চলছে। প্রতিদিনই বিভিন্ন দল থেকে, বিভিন্ন জায়গা থেকে সেখানে যোগদান করছেন অনেকেই। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এটিও মন্তব্য করছেন যে আর্মি এই যে আওয়ামী লীগকে মাইনাস করার পরে বিএনপি কে মাইনাস করার ভেতর থেকে আবার ডক্টর ইউনূসের এনসিপি কে সামনে নিয়ে আর্মি কাজ শুরু করেছে, এবং এনসিপি কে আবার সংগঠিত করার জন্য সেনাবাহিনী, ডিজিএফআই তারা কাজ করছে। এই জায়গাটা আপনার কোনো মন্তব্য আছে কিনা, আপনি কি সেটা মনে করেন কিনা? এনসিপি তো এনসিপি বেসিক্যালি জামাত। আপনি যদি খেয়াল করেন দেখবেন কোন এক জামাতি লিডার বলেছে নাহিদ ইসলামকে তারা গ্রুমিং করেছে, নাহিদ ইসলাম তাদেরই ছেলে। তো এনসিপি বেসিক্যালি জামাতের এ টিম বা বি টিম, এবং এনসিপি কে তারা দিয়ে গ্রুম করে তো সামনে আনবে ওই একই ব্যাপার, জামাতকে তারা আনবে। জামাতের নামটা হয়তো মানুষ সহ্য করতে পারে না, অ্যালার্জি আছে বাংলাদেশের পাবলিকের, যার জন্য তারা এনসিপি কে সামনে নিয়ে সেটা করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন আমেরিকান স্টাইলটা ডিফারেন্ট হয়ে গেছে। এককালে সময় ছিল আমেরিকা বলতো আর্মিকে তোমরা টেক ওভার করে নাও, এখন আর্মিকে তারা বলতে তোমরা পিছনে থাকো, সামনে সিভিলিয়ান গভর্নমেন্ট রাখো। এক্স্যাক্টলি পাকিস্তান মডেল, সাউথ আমেরিকার কিছু কান্ট্রি যেসব মডেলগুলো আছে এই মডেলে তারা চলতে চেষ্টা করতেছে। এখন এই যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ জনগণ জাগ্রত না হবে এইসব অন্যায়ের বিরুদ্ধে, ততদিন পর্যন্ত এইটা আমাদেরকে সহ্য করতে হবে। এবং আর্মিকে ফুলে প্রত্যেকটা বাজেটে, এই যে বাজেট আনবে বিএনপি এখন, এই বাজেটেও দেখা যাবে আর্মির অ্যালোকেশন অনেক বেশি। সেই আর্মির অ্যালোকেশনটা যদি কমানো যায়, আস্তে আস্তে আর্মিকে কাট ডাউন করা যায়, আর্মি, নেভি, এয়ারফোর্সকে, এই ডিফেন্স বাজেটটাকে যদি কমানো যায় এবং এই বাজেটের অংশগুলোর শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যবহার করা যায়, তাহলে দেশের কিছুটা উন্নতি হবে। আদার দেন দ্যাট আমি যা দেখতে পাচ্ছি, আর্মির মুষ্টিমেয় কিছু জেনারেল, মুষ্টিমেয় কিছু ব্রিগেডিয়ার এই দেশটাকে তারা খেয়ে ফেলবে, এটাই আমি দেখতে পাচ্ছি। এবং এনসিপি আনুক আর জামাতকে আনুক, তারা তাদের হাতের পণ বেসিক্যালি আর্মির জেনারেল গুলো থাকে। আছে ওয়াকার চলে গেছে, কালকে হয়তো আরেকজন আসবে, নুরুল ইসলাম আসবে বা নুরুল কাদের আসবে, কেউ একজন আসবে, যে নেক্সট ইন লাইন আছে, ফজলে আসবে, যে আসুক সে এসে দেখবে যে আমরা এটা পাওয়ার নিব। কারণ বেসিক যেটা লোভ, মানসিক যে লোভটা, এই লোভটা তারা সামলাতে পারছে না, পাওয়ারের ক্ষমতার লোভটা, এইটাই হচ্ছে আসল কথা। আমি এইটাই বলবো, ওয়াকারের যে বক্তব্য, Walker should keep his mouth shut, because he made an election and he should go back to the barrack. He should do what are the routine work to do for the army. এই আর্মির ডিফেন্সের যেসব অফিসার গুলো আছে তারা সব মুখ বন্ধ রাখা উচিত, তারা কথাই বলা উচিত না কোনো কিছুর ব্যাপারে। তারা তো মানে যতক্ষণ পর্যন্ত যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তারা হেল্প করছে বলতেছে, কিন্তু সিভিল তারাই এক দেশ চালাচ্ছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কি হেল্প করবে? তারা আর্মিতে ব্যারাকে যাচ্ছে না। জি, অনেক ধন্যবাদ।